১৩ বছর পার হয়ে ১৪ বছরে পা দিয়েছে সময় সংবাদ এবং এই সময়ের যে ১৩ বছরের বর্ষপূর্তি, এই বর্ষপূর্তি উপলক্ষে আজকের আমাদের বিশেষ সম্পাদকীয় গল্প বোনার ১৩। আর এই সম্পাদকীয়তে আলোচনা করার জন্য ক্যামেরার সামনে এবং পেছনে এবং এই গল্প বোনার বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্ব পালন করেন তাদেরকে নিয়ে, আমাদের সহকর্মীদেরকে নিয়ে আমরা বসেছি। আমরা নিশ্চয়ই যখন তাদের বক্তব্য জানবো তাদের প্রত্যেকের পরিচয় আমরা জানতে পারবো। এছাড়া চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সময় টেলিভিশনের সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট এবং চট্টগ্রাম ব্যুরো চিফ কমল দে। তো আমরা একদমই আলোচনায় ঢুকে যাই। আমি প্রথমেই আমাদের চিফ আউটপুট এডিটর লোপা আহমেদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই ১৩ বছরে আপনার মতে সবচাইতে বড় অর্জন বা অ্যাচিভমেন্ট কি সময় সংবাদের জন্য? আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে আমি আমার সব সহকর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ১৪ বছরে পা দেওয়ার জন্য। আপনি যে প্রশ্নটা করলেন সেটার উত্তর আমি খুব সংক্ষেপে দিতে চাই, সেটা হচ্ছে প্রান্তিকে পৌঁছানো। আমার কাছে সময় সংবাদের এই ১৪ বছরের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে একদম প্রান্তিক মানুষের কাছে সময় পৌঁছে গেছে, সময় সংবাদ পৌঁছে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এই ১৩ বছর পার হওয়ার। জি লোপা আহমেদ, আপনাকে ধন্যবাদ। এবং এই যে প্রান্তিকে পৌঁছে যাওয়া, এই প্রান্তিকে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রযুক্তি একটি বড় ভূমিকা পালন করেছে। এবং সেই ১৩ বছর আগে যে প্রযুক্তি নিয়ে আমরা শুরু করেছিলাম, এখন সামনের দিকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধারণা চলে আসছে এবং যুদ্ধক্ষেত্রেও এখন এআই ব্যবহৃত হচ্ছে। এবং এখন সামনে প্রশ্ন আসছে যে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিউজ রুমে সেটা কিভাবে ভূমিকা রাখবে, এই যে চ্যালেঞ্জ, সেটাকে মাথায় রেখে সময় সংবাদের ব্রডকাস্ট চিফ সালাউদ্দিন সেলিম, আপনি কি ভাবছেন? এই সময় টিভিতে প্রযুক্তি সংযোজনের ক্ষেত্রে আমরা সবসময় উদার, যে আমরা নিত্য নতুন জিনিস দেখাই, কারিশমা করি। এটা আসলে আমাদের একটা হ্যাবিট, আমরা এটা নিয়ে কাজ করি, মজা করি। তো সেই সাথে আমি বলবো যে টেকনোলজি তো আপডেট হচ্ছে, আমরা কখনোই এই ব্যাপারে কার্পণ্য করিনি। এবং আগামীতে এআই আসতেছে। আমি বলবো যে এআই এই নিউজ রুম কিংবা একটা নিউজ মিডিয়াকে এআই চেহারা বদলে দেবে। যেমন ডিজিটাল প্ল্যাটফর্ম একটা রিভলিউশন ঘটিয়েছে, ঠিক এআই টেকনোলজি এমনভাবে এটাকে ঘটাবে যেটা আসলে নিউজ রুম, লাইভ, ক্যামেরা, অ্যাকশন সব কিছুর সাথে একটা রিলেট করবে। তো সেটা যেমন হতে পারে যে বিশেষ করে আমরা যেটা বলি যে অ্যানালাইসিস রিপোর্টিংয়ের ক্ষেত্রে এআই একটা বড় ভূমিকা রাখবে। নিউজ সোর্স খুঁজে বের করার ক্ষেত্রে কিংবা ফেক নিউজ খুঁজে বের করার ক্ষেত্রে এআই একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্লাস আমরা যে ক্যামেরার সামনে কাজ করতেছি, এখন এই ক্যামেরার পিছনে অনেকগুলো মানুষ আছে যারা এটা অপারেট করতেছে। এআই টেকনোলজি আসলে এই ক্যামেরাও নিজের মতো করেই চলবে এবং নিজের মতো করে সে শর্ট ডিভিশন করবে। ঠিক একইভাবে ভিডিও এডিটিং করার পিছনে একাধিক লোক কাজ করছে। তো এআই কি করবে? এআই টেকনোলজিটা এই ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখবে। পাশাপাশি আমরা যে নিউজ রুম অটোমেশন বলি, অটোমেশনের ক্ষেত্রে এই ম্যানুয়াল এবং অটো মিলে একটা সিস্টেম চলে বর্তমানে। সেক্ষেত্রে মানে আমাদের ভাবনাটা কি, আপনি মানে প্রযুক্তির প্রধান হিসেবে? প্রযুক্তি অবশ্যই আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমরা ছোট ছোট R&D লেভেলে অলরেডি কিছু কাজ করছি এবং সেটা হয়তো খুব শীঘ্রই হয়তো চমক দেখবে আমাদের দর্শকরা। জি সালাউদ্দিন সাহেব, আপনাকে ধন্যবাদ। আমি সময় টিভির অ্যাসাইনমেন্ট এডিটর খান মাহমুদ রুমেল আপনাকে আসতে চাই। সময় টিভি গত ১৩ বছর ধরে ব্রডকাস্ট মিডিয়া এবং এখন পর্যন্ত গল্প বলার যতগুলো মাধ্যম রয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে সময় টিভি সমানভাবে ভূমিকা রেখে যাচ্ছে। আপনার কি মনে হয় যে মানে যদি ব্রডকাস্ট ইন্ডাস্ট্রির কথা বলি, নিউজ ইন্ডাস্ট্রির কথা বলি, সেই ক্ষেত্রে আসলে সময় টিভি কী প্রভাব বা কী ভূমিকা রাখতে পেরেছে পুরো ইন্ডাস্ট্রিতে? সময় টিভি কীভাবে ভূমিকা রেখেছে? আচ্ছা, পুরো ইন্ডাস্ট্রিতে কি ভূমিকা রেখেছে সেটা যদি মানে সংক্ষেপে বলতে চাই, সময় তো অল্প, আমরা আজকে অনেকজন বসেছি এখানে। ধরুন মানে আমরা যারা গণমাধ্যমে কাজ করি, মানে প্রত্যেকটা পেশাতেই তো নিজের পেশার খবরটা ওই পেশার মানুষজন একটু বেশি রাখেন। তো আমরা যারা গণমাধ্যমে কাজ করি, গণমাধ্যম কর্মী হিসেবে আমি যেটা বলতে পারি, ধরুন আমরা বলছি আজকে গল্প বলার ১৩, তার মানে হচ্ছে ১৩ বছর ধরে যে বোনা গল্প, সেই গল্পে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশের গণমাধ্যম কর্মী হিসেবে যারা কাজ করেন, এটা আমি একটু দাবি নিয়ে এবং একটু অধিকার নিয়ে কথাটা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের যে সকল গণমাধ্যম কর্মীরা কাজ করেন বিভিন্ন গণমাধ্যমে, মোটামুটি সবার মধ্যে এরকম একটা ধারণা দেখি, সবার মধ্যে এরকম একটা স্বপ্ন দেখি যে সময় সংবাদে কাজ করা। এটা আমি বলছি যে একটা গণমাধ্যম কর্মী হিসেবে, কারণ সব প্রফেশনের মানুষই তো চান যে আমি যে পেশায় আছি সেটার উৎকৃষ্টতা
বা সেটার যে একেবারে মানে সর্বোচ্চ শিখর গণমাধ্যমের সেটা কর্মীদের সামনে একটি আদর্শ কর্মক্ষেত্রের একটা উদাহরণ সময় টেলিভিশন। উদাহরণ মানে হিসেবে- সবাই চান যে আমার যে ক্ষেত্র সেই ক্ষেত্রের সর্বোচ্চ জায়গাটা আমি ছুবো। তা আমার মনে হয় 13 বছরে এসে সময় টেলিভিশন এই গণমাধ্যম দুনিয়ার বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ জায়গাটা ছুতে পেরেছে, এবং ছুতে পেরেছে বলেই আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি, অন্যান্য গণমাধ্যমে আমাদের যারা সহকর্মীরা আছেন, সবাই এই প্রতিষ্ঠানে হোক অথবা ঠিক এই রকম একটা প্রতিষ্ঠানে কাজ করার স্বপ্ন দেখেন। তো সময় টেলিভিশন, আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমাদেরকে এরকম একটা স্বপ্নের জায়গা দিয়েছেন। আমি বলছি, আমরা যারা সময় সংবাদে কাজ করি, শুধু সেই গণমাধ্যম কর্মী নয়, বাংলাদেশের প্রায় সকল গণমাধ্যম কর্মীকে সময় টিভি এরকম একটা স্বপ্ন দিয়েছে। জি, খান মজুমুল, আপনি যথার্থই বলেছেন। আমরা আমাদের সাথে একদমই মাঠে যারা কাজ করেন, একদম মাঠের অভিজ্ঞতা যাদের, সরাসরি যাদের ফ্রন্ট লাইনার যদি বলা হয়, তারা এখানে উপস্থিত আছেন। আমি প্রথমেই আমাদের অ্যাসোসিয়েট স্পেশাল করেসপন্ডেন্ট আফজাল হোসেন, আপনার কাছে জানতে চাই, আপনি অনেক অনেক ইভেন্ট কভার করেছেন, এই কয়েক বছর আপনার কাছে সবচাইতে স্মরণীয় ইভেন্ট কোনটা এবং সেটা কেন? না, সবচেয়ে স্মরণীয় ইভেন্ট বলতে গেলে অনেক কিছুই বলা যায়, তবে যেটি সময় টেলিভিশনের কাছে বা সময় সংবাদের কাছে মানুষের মূল প্রায়োরিটির জায়গাটা হচ্ছে যে আমরা কোনো ঘটনা ঘটলে সবার আগে গিয়ে পৌঁছাই। এবং অন্য টেলিভিশন যারা আছেন আমাদের সহকর্মীরা, তারাও অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় আমরা যদি একটু লেট করি, তাহলে তারা কিন্তু এই প্রশ্নটা করেন যে সময় টেলিভিশন লেট করলো বা এটা হতে পারে। মানে এই যে সব জায়গায় একটি ঘটনা ঘটবে, সবার আগে সময় সংবাদ যাবে এবং সবশেষ তথ্যটা আমরা দর্শকদের কাছে আগে পৌঁছে দেব, এটিই কিন্তু সময় টেলিভিশনের আলাদা একটা বৈশিষ্ট্য তৈরি হয়েছে। এবং জনগণও মনে করে, যারা আমাদের দর্শক আছেন তারাও এই জিনিসটা ফিল করেন যে কেউ না আসলেও সময় টেলিভিশন আসবে। এবং আমরা আমাদের যে শুধুমাত্র যে ডেইলি ইভেন্টগুলোই যে আমরা শুধুমাত্র কাভারেজের এরিয়ার মধ্যে রেখেছি তা কিন্তু নয়, আমরা ছোট্ট একটা ঘটনাকেও কিন্তু আমরা তুলে আনার চেষ্টা করি, আমরা সেটিও দর্শকদের কাছে জানানোর চেষ্টা করি। এই কারণেই সময় টেলিভিশনের একটি গ্রহণযোগ্যতা তৃণমূল পর্যায়ে আছে যে কেউ না কেউ আসলেও না আসলেও সময় টেলিভিশন আসবে। আর রিপোর্টিং ক্যারিয়ারে অনেকগুলোই আসলে মানে ইভেন্ট কাভারের অভিজ্ঞতা আছে। তারপরেও যেটি আমিও ছিলাম অনেক কভারেজ। হ্যাঁ, আমার সঙ্গে আপনিও ছিলেন এবং দেখা যাচ্ছে যে মূল রিপোর্টার আমি, কিন্তু অনেক কিছু আপনি কি মানে কোনটা বেশি স্মরণীয় ছিল, যেটাতে খান মোহাম্মদ রুমেল ছিলেন সেটা, নাকি যেটাতে খান মোহাম্মদ রুমেল ছিলেন না সেরকম ইভেন্ট? না, অবশ্যই যেটা আমি ছিলাম। না, অবশ্যই আপনি যেটা ছিলেন, কারণ আপনার হাত দিয়েই তো অনেক কিছু শিখেছি। আপনি কিভাবে আরেকজনের ইভেন্ট খেয়ে দিচ্ছেন এটা কিন্তু আমরা জানি। ওকে আফজাল, নিশ্চয়ই আমরা আবারও আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। সেখানে আমরা আগেই বলেছি যে কমল দে আছেন, আমাদের সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট এবং চট্টগ্রাম ব্যুরো চিফ। কমল দা, আমি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে সময় টিভি একদম ঢাকার পরেই সবচাইতে যে গুরুত্বপূর্ণ জায়গা সেটি হচ্ছে চট্টগ্রাম, এবং সেখানেও সময় টিভির যে নেতৃত্বের জায়গা, ব্রডকাস্টের জায়গা থেকে সকল গণমাধ্যমের সংবাদ সাধারণ মানুষের কাছে যে গ্রহণযোগ্যতার জায়গা থেকে 1 নম্বরে, সেটা যে ধরে রেখেছে সেটার রহস্য কি, এবং সামনের দিনে আসলে চট্টগ্রামের ব্যুরো চিফ হিসেবে আপনি কি ভাবছেন? মানে সেখানে আসলে নতুন নতুন যে চ্যালেঞ্জ আছে, প্রযুক্তির চ্যালেঞ্জ আছে, সেগুলি মোকাবেলা করার ক্ষেত্রে আপনার ভাবনা কি? আমি যেটা বলি, প্রথমে হচ্ছে লোপাপা যেটা বলেছে প্রান্তিকে পৌঁছানো, সময় টেলিভিশন ঠিক লোপাপার সাথে আমি একমত পোষণ করি। সময় টিভি এখন হচ্ছে প্রান্তিকে পৌঁছে গেছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যে টেকনাফ বাংলাদেশের সীমান্ত এলাকায় শাহপরী দ্বীপ, সেখানে যান প্রতি ঘরে আপনার সময় টিভি পাবেন এবং প্রতিটা চায়ের দোকানে আপনার সময় টেলিভিশন পাবেন। পাহাড়ের দিকে যদি আপনি আসেন, থানসি রুমা যেখানে বলেন না কেন, প্রতিটা চায়ের দোকানে সময় টেলিভিশন এবং প্রতিটা ঘরে সময় টেলিভিশন চলছে। তাহলে প্রান্তিকে আমরা পৌঁছালাম। আমরা প্রতি মুহূর্তে কিন্তু প্রান্তিকে কী হয় সে খবরটা কেন পায়? কারণ সে আমার টেলিভিশনটা দেখছে, সে আমাকে দেখছে, সেই কারণে সে আগে থেকে আমাকে খবরটা জানিয়ে দিচ্ছে কি হচ্ছে না হচ্ছে। এটা হচ্ছে প্রান্তিকে পৌঁছানোর সুফলটা আমরা পাচ্ছি। আর তথ্য প্রযুক্তি, যেটা প্রযুক্তির কথা সালাউদ্দিন সেলিম ভাই বলেছেন, সে প্রযুক্তি হচ্ছে আমি মিয়ানমার সীমান্ত থেকে আমি লাইভ দেখাতে পারছি। আমি যে কোনো সীমান্ত হোক আমরা লাইভ দেখা, যে প্রযুক্তি আমরা ব্যবহার করছি সেটি মূলত আমাদেরকে প্রান্তিকে পৌঁছানোর সুযোগ করে দিয়েছে। এখন আমাদেরকে সেটা ধরে রাখতে হবে
যেহেতু মানুষের চাহিদাটা বেড়েছে, আমরা খুব উচ্চ পর্যায়ে চলে আসছি, সেটাকে ধরে রাখার জন্য যে ফুয়েলটা, সে ফুয়েলটা কিন্তু অবিরত তখন চালু রাখতে হবে, যাতে আমরা যে পর্যায়ে পৌঁছালাম সেটা আমাদেরকে ধরে রেখে এগিয়ে যেতে হবে। আমরা উপরের দিকে উঠবো, কিন্তু নিচের দিকে নামা যাবে না। নিচের দিকে নামলে কিন্তু আমার যে প্রান্তিকের দর্শক তারা হতাশ হবে, এবং প্রতিটা মুহূর্তে প্রান্তিকের খবরটা সময় টেলিভিশনে সবাই দেখতে চায়, এবং সেটা দেখানোর ব্যবস্থা করতে হবে। যদি আমরা দেখাতে পারি তাহলে যে চ্যালেঞ্জের কথা বলছেন, সে চ্যালেঞ্জ কোনো চ্যালেঞ্জ হবে না। তা আমরা প্রান্তিকে আছি, আমরা প্রান্তিক থেকে আমরা উঠতে পারবো, তবে সে প্রান্তিকের খবরটা টেলিভিশনে দেখাতে হবে, সেটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। জি, কমল দে, আপনাকে ধন্যবাদ। আবারও সময় থাকলে নিশ্চয়ই আপনার কাছে আসবো। আমি আমাদের নিউজ এডিটর হাফসাতুন্নেসা, যিনি হচ্ছেন আমাদের ইন্টারন্যাশনাল ডেস্ক, আপনি নেতৃত্ব দিচ্ছেন। তো আমি যেটি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে দেশের ভেতরের মানুষের আন্তর্জাতিক খবরের একটি আগ্রহ আছে, আবার প্রবাসী যারা আছেন তাদেরও আবার তাদের খবর জানার বিষয়ে আগ্রহ আছে। তো এইটাকে আমরা আসলে কিভাবে কতটুকু পূরণ করতে পারছি, সেই চ্যালেঞ্জটা আমরা কতটুকু নিতে পারছি বলে আপনার মনে হয়? যে আপনি যদি একটু মাইক্রোফোনটা নেন। আমাদের দেশের বাইরে অনেক প্রতিনিধি আর আন্তর্জাতিক মোটামুটি 23টি জায়গায় আমাদের 23টি জায়গা। তো এত প্রতিনিধিরা নিয়মিত সংবাদ দিচ্ছেন, নিয়মিত খবর পাঠাচ্ছেন ওখানে কি হচ্ছে, কারণ ওই জায়গাগুলোতে সময় টিভি, মানে তাদের কথা হচ্ছে আমাদের এখানে সময় টিভি দেখে মানুষ। তো ছোট ছোট ঘটনা হোক আর বড় ঘটনা তো থাকছেই, সব কিছুর প্রতি ওই দেশের বাঙালি যারা প্রবাসী আছেন তাদের অনেক আগ্রহ। তারা চান যে তাদের ছোট নিউজগুলো যাতে যায় সময়ে, সেজন্য আমাদের প্রতিনিধিরা নিয়মিত কাজ করছেন এবং তারা অনেক ভালো কাজ করছেন আমি বলবো, কারণ প্রবাসের এত মানুষের কাছে পৌঁছে যাওয়া এটা আমাদের অনেক বড় একটা সফলতা। আর আন্তর্জাতিক খবর তো পুরো বাংলাদেশের মানুষের তো আগ্রহ আছেই, কারণ বিশ্বে এখন এত ঘটনা ঘটছে, বিভিন্ন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপর একের পর এক যুক্তরাষ্ট্রের নির্বাচন, মানুষের অনেক আগ্রহ। মানে আন্তর্জাতিক ঘটনার ক্ষেত্রে তো আমাদের প্রতিনিধিরা আছেন, এর পাশাপাশি আমরা বিভিন্ন এজেন্সি এবং সংস্থার উপর নির্ভর করি, এবং বিভিন্ন এজেন্সি সংস্থার আবার নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব পলিসি আছে। আমরা আসলে কিভাবে সাধারণ মানুষের, আমাদের দেশের দর্শকদের মাথার চাহিদাটা মাথায় রেখে কাজ করতে পারছি? আমরা আসলে বিবিসি, আল জাজিরা, আমি যেমন বলবো যে গাজা যুদ্ধ যখন লাগলো তখন আল জাজিরা যেভাবে আসলে গাজার মানুষের সেই দুর্দশা যেভাবে তুলে ধরেছে, অন্যান্য গণমাধ্যম, পশ্চিমা অনেক গণমাধ্যমই হয়তো সেটা করেনি। সেটা তাদের পলিসি, এক একজনের পলিসি এক এক রকম, আমাদেরও সেরকম নানা রকম পলিসি। আমাদের দেশের মানুষ আসলে কি চায়, কেমন চায়, আসলে কোন দেশের প্রতি তাদের ভাবনাটা কেমন, কোন সংবাদের প্রতি মানুষের আগ্রহ, ওই হিসেব মাথায় নিয়ে আসলে আমরা কাজটা করি। আপনি যদি অনুমতি দেন, আমি হাফসাতুন্নেসাকে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, আজকে আমরা বলছি যে আমাদের গল্প বলার 13, তো না আমি খুব ভালো সাধারণ প্রশ্ন করবো না, আমি বলছি আজকে থেকে 13 বছর আগে সময় টেলিভিশন যেদিন যাত্রা করে, মানে দর্শকের সামনে যেদিন একেবারে কমার্শিয়ালি আসে, প্রথম দিনে আপনি খবর উপস্থাপন করেছিলেন, তো আজকে এই যাত্রায় এসে আপনার অনুভূতি কি? আসলে 13 বছর ধরে সময়ের সাথে আছি, এটা আমার আসলে ভালোবাসা থেকেই থাকা। আর সেই প্রথম দিনের কথা, প্রথম নিউজের কথা আমি এখনো ভুলিনি এবং কেউ আমাকে ভুলতেও দেয়নি। যতবারই প্রতিষ্ঠা বার্ষিকী আসে ততবারই আমাকে সবাই মনে করিয়ে দেয় প্রথম নিউজটা। হ্যাঁ, আপনি যেরকম আজকে মনে করিয়ে দেয়, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আসলে মনে করিয়ে দেওয়ার জন্য। 13 বছর আসলে ভালোবাসা থেকেই থাকা, এবং তখন থেকে এখন পর্যন্ত সেই নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করছি, করে যাব। জি হাফসা, আপনাকে ধন্যবাদ। আমি একটু সরকার মিল্টন, আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার, আপনার কাছে আসতে চাই। হ্যাঁ, মানে তারকা বললেন, মানে তারকাদের তারকা, আপনাকে অনেক নায়ক নায়িকার সাথে দেখা যায়, এটা বিশেষ করে নায়িকাদের সাথে দেখা যায়। মানে আপনি মিক্স চ্যানেল, প্রোগ্রাম চ্যানেলেও কাজ করেছেন, নিউজ চ্যানেলেও কাজ করেছেন, তো সেই জায়গা থেকে প্রযোজনার ক্ষেত্রে মানে যারা হচ্ছেন প্রতিনিয়ত সংবাদ দেখে অভ্যস্ত, তো তাদের জন্য যে অনুষ্ঠান নির্মাণ, তাদের জন্য যে প্রযোজনা, সেইটা আসলে কি চ্যালেঞ্জ আপনি ফেস করেন এবং সেটা আসলে কিভাবে আপনি মোকাবেলা করেন? মিল্টন ভাই, সঙ্গে নায়িকাদের সঙ্গে আপনার কাজ করার অনুভূতিটা একটু বললেন আর কি। না, অনুভূতি তো অবশ্যই ভালো। আর এই প্রশ্নের অ্যান্সারে যদি বলি যে হচ্ছে আমরা নিউজ চ্যানেল ঠিক আছি, কিন্তু যখনই আমরা একটু কোনো ফেস্টিভে যাই তখন আমরা চেষ্টাই করি একটু দর্শকদেরকে, যে আমরা যে ফেস্টিভটাও পালন করতে পারি, অথবা আমরা ফেস্টিভের মতো করে আমরা অনুষ্ঠানও তৈরি করতে পারি। আমরা নিউজ তো করি, আমরা সেই জায়গা থেকেই হচ্ছে চ্যালেঞ্জ, যে মানে আমাদের প্রোগ্রামটাও বা আমরা ফেস্টিভের প্রোগ্রামটাও অন্যদের মতো করে করতে পারছি কি না,
সেটাই সেই চ্যালেঞ্জের জায়গা থেকে উৎসব করা ছাড়াও আমরা মানে দেশের অনেক বড় বড় ইভেন্ট আমরা কভার করছি, একদম মাঠ থেকেও কভার করেছি, করেছি। হ্যাঁ। আপনি করেছেন এবং আপনিও সময়টি একদম শুরু থেকেই আছেন। আপনার কাছে সবচাইতে স্মরণীয় ইভেন্ট কোনটা, যেটা আপনি নেপথ্যে কাজ করেছেন এবং সেটা সবচাইতে স্মরণীয় বলাটা কঠিন, অনেকগুলো ঘটনাই আসলে আমার স্মরণীয়। পদ্মা সেতুর উদ্বোধন পদ্মা সেতু তো মাস্ট, এছাড়াও আরও অনেকগুলো ঘটনা ঘটছে। আমি অনেকগুলো প্রোডাকশন করছি যেখানে হচ্ছে ঝড় পাইছি, ঝড়ের মধ্যে আমাকে প্রোডাকশন করতেছে, সারাদিন বৃষ্টি, কিন্তু আমাকে প্রোডাকশনটা করে নিয়ে আসতে হয়েছে। সেই বৃষ্টিটাকে সাথে নিয়ে একটা প্রোডাকশন তৈরি করা যে চ্যালেঞ্জ, সেগুলোও এরকম অনেক প্রোডাকশন, অনেক অনেক। পদ্মা সেতু আমরা আগে হচ্ছে বর্ষপূর্তিতে আমরা আগে কিছু প্রোডাকশন করতাম, যে সারাদিন মানে পুরো নিউজগুলো হচ্ছে বাইরে থেকে করা। সেই চ্যালেঞ্জগুলো আমরা নদীর উপরে, সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে আমরা স্টেশনে, পাহাড়ে, জঙ্গলে, এই ধরনের কাজগুলো আমরা মানে আমরা মানে কোনো চ্যালেঞ্জেই আসলে পিছিয়ে ছিলাম না। পিছিয়ে ছিলাম না, জামিল ভাই, ইনশাল্লাহ সামনে থাকবো না। বৃষ্টিতে যে কাজ করেছেন ওই সময় কি ওটা কার সঙ্গে, নায়িকার সঙ্গে নাকি? না ওইটা তো না, আপনি আমার খোঁচা দিয়েন না। ওই ওটার নায়ক কে ছিল সেটা আফজাল একটু বলেন আপনি প্লিজ। এটা নায়ক কে ছিল আমি জানি, এবং লোকেশনটা কোথায় ছিল সেটাও আমরা জানি, ওই বৃষ্টির মধ্যে কি হয়েছিল সেটাও আমরা জানি, যে কিন্তু বলবো না। একজন যাদের জন্য আসলে এই অনুষ্ঠান বা যাদের জন্য আমরা কাজ করি, দর্শকদের একটা প্রতিক্রিয়া আমরা জানতে চাচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নীলফামারী থেকে বলছি, গৌতম রায়। জি, তো আমি প্রথমে আপনাদেরকে জানাতে চাচ্ছি, সময় টেলিভিশনের সকল কলা কৌশলী ভাইদেরকে জানাচ্ছি যে অভিনন্দন 13 বছর পদার্পণ করার জন্য। আর আমার প্রশ্নটা হচ্ছে যে নীলফামারী ডিস্ট্রিক্টে সেরকম নিউজ কভারেজ হয় না, এটার কারণটা কি? জি, আপনাকে ধন্যবাদ। শাহরিয়ার আছেন আমাদের ন্যাশনাল নিউজ এডিটর। আপনি যদি বলেন যে আমরা তো প্রান্তিকে পৌঁছে গেছি, অনেক বড় গলায় বললাম, এখন দর্শক বলছেন যে ওনার জেলা থেকে হয় না। অমর ভাই ধন্যবাদ। আমার প্রথম কথা হলো, যদি আমরা প্রান্তিকে পৌঁছে গেছি, এর সঙ্গে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা দ্বিমত জায়গায় নেই। এখন ওনার প্রশ্ন দিয়ে আগে শুরু করি, তারপর উনি যদি বলছেন যে ওনার নীলফামারী নিউজ ওই পরিমাণে যায় না, আমাদের কিন্তু 64 জেলাকেই গুরুত্ব দিতে হচ্ছে। আমরা একটা মানে কোনো উপজেলাকে, 64 জেলা, উপজেলা, ইউনিয়ন, কোনো জায়গা কিন্তু আমরা আলাদা করে দেখছি না। তো টেলিভিশনের জায়গাটা থেকে 13 বছরে প্রায় প্রতি মাসেই নীলফামারী, প্রতি সপ্তাহে নীলফামারী নিউজ যাচ্ছে। স্পেশালি ডেজ ইভেন্ট থাকলে বা যেগুলো দিনের ঘটনা সেগুলো সবই যাচ্ছে। ওনার হয়তো প্রত্যাশা এখন আমরা পূরণ করতে পারিনি, সেটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা তো চেষ্টা করব সেই জায়গায় কাজ করার, যে আরও কী কাজ করা যায়। কারণ আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে বা টেলিভিশনে যত ব্রডওয়েতে কাজ করা যায়, যত বিস্তৃত পরিসরে কাজ করা যায়, সবগুলোই কিন্তু সময় টেলিভিশন করে যাচ্ছে, এবং সেটা ইউনিয়ন পর্যায় পর্যন্তই আমরা কাজ করে যাচ্ছি। আমরা যেখান থেকে লাইভ বলি, নর্মাল নিউজ বলি, ভিউ বলি, যেটাই বলি আমরা দিয়ে যাচ্ছি, স্ক্রলও দিয়ে যাচ্ছি। এখন এত সময় টেলিভিশনের কারণেই মানুষের চাহিদা বেশি, মানুষ এখানে বেশি প্রত্যাশা করে। ওনার হয়তো আরও প্রত্যাশা আছে, আরও জায়গার উনি আরও চাচ্ছেন। এটা হয়তো শুধু উনি না, এটা বোধহয় শুধু বাংলাদেশের প্রতিটা ইউনিয়ন পর্যায়ের বা প্রতিটা গ্রামের মানুষের চাহিদা, যে তার গ্রামের নিউজটিও যাবে। তো আমরা যেভাবে চাচ্ছি, সময়ের পর্দায় সবাই সবার খবরটা দেখতে চায় এবং আমি মনে একটু করে যে শাহরিয়ারের সাথে সময়ের যুক্ত করতে পর্দায় চাই। যাওয়া মানে সেটার হচ্ছে একটা ইম্প্যাক্ট হবে। জি। সেটাই আমি একটু শাহরিয়ারের সাথে যুক্ত করতে চাই। উনি আমাদের দর্শক একটু আক্ষেপ জানিয়েছেন, আমরা আসলে এই আক্ষেপটা যাতে না থাকে দর্শকদের, আমাদের এই কারণে কিন্তু আমরা প্রতিদিনই বেলা 3টায় আমাদের বিভাগীয় বুলেটিন যায়, যেখানে আমরা প্রতিদিনই সপ্তাহের এক এক দিন এক এক বিভাগের বিস্তারিত খবর আমরা সেখানে রাখার চেষ্টা করি। আমরা প্রতিদিনের জেনারেল বুলেটিন যেগুলো যায় সেখানে হয়তো বা আমরা খুব একদম ইউনিয়ন পর্যায়ের নিউজ আমরা দিতে পারি না, সেটা বাস্তবতার খাতিরেই দিতে পারি না, ন্যাশনাল নিউজের প্রেশার থাকে। কিন্তু আমরা কিন্তু এই জায়গা থেকে এই আক্ষেপ যাতে তৈরি না হয় বা এই আক্ষেপ পূরণ করার জন্যই আমরা বিভাগীয় বুলেটিন নামে আমাদের কিন্তু প্রতিদিন বেলা 3টায় একটা বুলেটিন যাচ্ছে। সেটা এবং আমরা এখানে আরো চেষ্টা করব যাতে আমরা সংবাদের সংখ্যা আরো বাড়াতে পারি। সবার প্রত্যাশা পূরণ হয়। বাংলাদেশে সময় টেলিভিশনে যেই পরিমাণ গ্রামের নিউজ যায়, গ্রাম বলছি আমি, যদি গ্রামের কথাই বলছেন, সবচাইতে বেশি টেলিভিশন মিডিয়া ইন্ডাস্ট্রি যদি বলি, সবচেয়ে বেশি যায়। এবং
3টা প্ল্যাটফর্মে 4টা প্ল্যাটফর্ম যদি আমরা বলি, 3টাকে বেস প্ল্যাটফর্ম বলি। দেখেন আমরা যে কোনো ঘটনা ঘটলে সেটা রাত 3টায় হোক, 4টায় হোক, 2টায় হোক, সেটা যেই জায়গায় যে জেলায় হোক, আমরা কিন্তু সবার আগে লাইভে চলে যাই। এখন টেলিভিশনে লাইভে না গেলে আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করি। ওয়েব সব টেলিভিশন বা অন্য মাধ্যমে কিন্তু একটা নিউজকে একটা ক্যাটাগরিতে ফেলে তারপর দিচ্ছে। আমাদের কিন্তু বড় চ্যালেঞ্জ, মানে একই সঙ্গে আমাদের 3টা প্ল্যাটফর্মে একই সঙ্গে অ্যাকুরেসির সাথে, মানে ঘটনা ঘটলে আমি তথ্য জানাবো এবং সেটার জবাবদিহিতামূলক এবং সেটা বাস্তব কিনা, কতটুকু সত্য, সেই অ্যাকুরেসির সঙ্গে মানে সাংবাদিকতার সকল নিয়ম নীতি এবং সম্পাদকীয় নীতিমালা মেনেই আমরা সেটা করি। দিতে- শাহরিয়ার, আমাদের আপনাকে challenge। জি আপনাকে ধন্যবাদ। আমি সাজিদ মুস্তাহিদ আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে মানে খেলাধুলার ক্ষেত্রে, স্পোর্টসের ক্ষেত্রে সময় টিভি কতটুকু কি করতে পারছে বলে মানে আপনি মনে করছেন, আমরা করতে পারছি বলে আপনি মনে করেন? আসলে সময় টিভির একটা বিষয় আছে, যেটা হচ্ছে যে বাংলাদেশে শুধু না, আমি যতটুকু খোঁজ নিয়েছি সাউথ এশিয়া বা এশিয়া মহাদেশে একমাত্র চ্যানেল যেখানে স্পোর্টসের 1 ঘন্টা 2টা বুলেটিন আছে, এবং এই 2টা বুলেটিনই কিন্তু আমরা হয়তোবা টাইমিংটা একটু অন্যদের তুলনায় একটু ডিফারেন্ট, যার কারণে অনেকে আমাদের অভিযোগ করেন যারা দেখেন। তবে এই বুলেটিন দুটোরও কিন্তু অনেক ভিউয়ার্স আছে, স্পেশালি যদি বলি রাত 12টা। অনেকেই আমাদের এখানে হয়তো অনেকে আছেন যারা 12টার মধ্যে ঘুমিয়ে পড়েন, কিন্তু অনেকেই কিন্তু রাত 12টা পর্যন্ত জেগে ওই বুলেটিনটা দেখার জন্য অপেক্ষা করেন। যারা খেলা পছন্দ করেন তারা সেই সময় পর্যন্ত জেগে Exactly, থাকে, এবং এবং সেটি এই আমাদের 1 ঘন্টার বুলেটিনে কিন্তু আমরা যেটা একটু আগে শাহরিয়ার বললো বা লোপাপু বললেন যে আমরা গ্রামগঞ্জের অনেক খেলাধুলো দেখাই। গ্রামের লাঠি খেলা থেকে শুরু করে গরুর গাড়ির দৌড় বা ঘোড়ার গাড়ির দৌড় থেকে মেসি, নেইমার কিংবা মাশরাফি, সাকিব তামিম কে কোথায় সারাদিন কি করছে বা বিশ্বের কোন প্রান্তে কোন খেলা হচ্ছে যেটা মানুষের আগ্রহ আছে, সেটা কিন্তু আমরা প্রতিদিন তুলে নেবে। এটা যেমন একটা আমাদের তৃপ্তির জায়গা, একই সঙ্গে এটা কিন্তু একটা চ্যালেঞ্জ যে আমাদের প্রতিনিয়ত এটা ভিউয়ারশিপটা ধরে রাখতে হয়, যে তারা যেহেতু দেখে, তারা পছন্দ করে, সো আমাদের কিন্তু এটা ধরে রাখতে হয় এবং প্রতিনিয়ত মানে 1 ঘন্টার বুলেটিন চালানোটাও আমাদের জন্য চ্যালেঞ্জ, এবং আমরা এটা পার করে আসছি অনেক দিন ধরে। এবং অনেকের কাছে এটা অনেকে প্রশংসা করে যে 1 ঘন্টার বুলেটিন, অনেকে বলে যে 1 ঘন্টার বুলেটিনের তো দরকার নেই, কিন্তু আমরা ওই আমাদের যে ভিউয়ার আছে রাত 12টায় যারা দেখে, যদি 10 জনও দেখে থাকে বা 100 জনও যদি দেখে, তাদের জন্য কিন্তু আমরা সারাদিন পরিশ্রম করছি। এবং শুধু আমাদের বুলেটিনের জন্য না, যদি বলি কিছুক্ষণ আগে যেটা আফজাল বলেছে যে যখন যেটা হচ্ছে সবার আগে আমরা দিচ্ছি, প্রতিনিয়ত কিন্তু এটা আমরা স্পোর্টসের ক্ষেত্রেও কিন্তু এটা আমরা করে যাচ্ছি, যে আজকে কোথাও কিছু একটা হচ্ছে স্পোর্টসের, হয়তো 2-1 সময় আমরা সেটা পরে জানতে পারি বিভিন্ন কারণে, প্রযুক্তিগত অনেক কারণ থাকতে পারে, হয়তো একটা মেসেজ আমি পেয়েছি বা আমি ফোন একটু পরে দিয়েছি একজনকে, সে আমাকে দ্বিতীয় মানে আমার আগে একজনকে জানিয়েছে, পরে আমাকে বললো হ্যাঁ এটা তো ঠিক। এই কারণে হয়তো বা আগে পরে হয়ে যায়, কিন্তু কখনোই কিন্তু এমন না যে সব মানে আমরা একদম লাস্ট হয়ে যাচ্ছি, বিষয়টা এরকম হয় না। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি অন্য সেক্টরগুলোতে, আন্তর্জাতিক, জাতীয় বা অন্য বিষয়গুলোতে যেভাবে সময় টিভি সবার আগে থাকতে চায়, আমাদের স্পোর্টস টিম আমরা যারা আছি আমরাও কিন্তু সবসময় চাই যে আমরাও যেন সবসময় সব কিছুতে এগিয়ে থাকি। জি সাজিদ, আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আবার যখন ফিরবো, আমি যদি সময় পাই আপনাকে জানতে চাইবো যে আপনি একাই কাতার বিশ্বকাপ কভার করেছেন, এবং সেই মানে 2 জন ছিলেন, মানে কিন্তু মানে কোনো ধরনের ক্রু বা ক্যামেরাম্যান ছিল না, সেটি আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি রাশেদ লেমন আপনার কাছে আসতে চাই, আমাদের অ্যাসোসিয়েট স্পেশাল করেসপন্ডেন্ট। আপনাকে নানান জায়গায় দেখা যায় আর কি, নানান বিটে দেখা যায়। আপনার প্রিয় বিট কোনটা? কখনো দেখা যায় হাসপাতালে, কখনো দেখা যায় হচ্ছে ফ্লাইওভারে, কখনো মেট্রো রেলে, কখনো খালে, আবার কখনো খালে, কোনটা? আমি ওই যে আলু কথা আছে, মিল্টন ভাই বলতেছিল আলু, আপনি আলু রিপোর্টার? হ্যাঁ আলু আমার এটাই ভালো লাগে। আমার আসলে সবকিছু, কখনো 9তলাও দেখা যায় আপনাকে। না তারপরেও ভালো লাগে আমার, এই 9তলা হলেও ভালোই লাগতো, সমস্যা নাই, তারপরেও এখানে আছি ভালোই লাগছে। তো আসলে আমি যে কথা উঠছিল যেটা, যে বিভিন্ন ইভেন্টের কথা বলা হচ্ছিল, আমি একটু এই জিনিসটা বলতে চাই যে প্রতিনিয়ত গতানুগতিক একটা স্পেশাল স্টোরি বা বিভিন্ন ডেজ ইভেন্ট দিয়ে তো বুলেটিন চালিয়ে নেওয়া যায়, কিন্তু পরিকল্পনা করে বা পরিকল্পনা ছাড়া, মানে উৎসবের যে কোনো ইভেন্ট, যেটা যদি পদ্মা সেতু হয়, মেট্রো রেলের উদ্বোধন হয়, সেগুলোতেও যেমন আছে, আবার বিভিন্ন দুর্যোগ বা দুর্ঘটনা, মানে ব্রেকিং ইভেন্ট। হ্যাঁ, ব্রেকিং ইভেন্টে আসলে মানুষের যেটা আমি কাভার করেছি, সেটা কাভারের যে আফটার ইফেক্ট যদি বলি, সেটার পরে মানুষের যেটা আমি কাভার করিনি, তখন যে মানুষের যে একটা রেসপন্স দেখেছি, সেটা মনে হয় যে এইসব এমনিতে মানুষ একমাত্র সময় টিভি দেখে, এটা তো বললে আসলে সেটা বাস্তবসম্মত হবে না, কিন্তু এই সব সময়ে মানুষের আস্থার জায়গাটা যে সময়, এইটা আসলে মোটামুটি প্রমাণিত। যেমন আমরা পদ্মার সময় দেখেছি, আমরা মেট্রোর সময় রাস্তায় নির্বিঘ্নে হাঁটতে পারেন?
না মানে একটু তো হয় সেলফি শিকারীরা এসে একটু তো disturb করে? সমস্যা হয়। ও একটা আমি মেট্রো রেলে আসতে ভালো লাগে? না মেট্রো রেলে ভালো লাগে না, তবে মেট্রো রেলে আসলে কেন ভাড়া লাগে না কেন? না কারণ আমি প্রধানমন্ত্রী আমি তো যেখানে কাট দিয়ে- আপনার টিকিট কেটে করছে। ওটাকে সবাই মিলে না না এরকম ধারণা আছে মেট্রো রেল আমার ভালো লাগে না, কিন্তু বিষয়টা এমন না। বিষয় হচ্ছে এমনও হয়েছে যে আমি মেট্রো রেলের একটা বিশেষ কোনো একটা বিষয় নিয়ে আমি একটা প্রতিবেদন করেছি, যেটার প্রভাব পড়েছে বা যেটা হচ্ছে, তো সেই প্রতিবেদনই গল্প আমার পাশে বসে দুই যাত্রী করতেছে। কালকে সময় টিভির ওই যে কিন্তু আপনাকে ছেলেটা- চেনে নাই। যে ছেলেটা করতেছে কিন্তু আপনার পাশে আমাকে বসে চেনে বলছে নাই। কিন্তু আপনাকে চেনে কিন্তু না। আমাকে চেনে না, আমার কথাই বলছে, আমার রিপোর্টের কথা বলছে না, বলতেছে চিনে না যে- আপনাকে? না কিন্তু আমাকে চিনে একটু আগে বললেন যে আপনি সেলফি তোলা আপনার সাথে। সেলফি তো আসলে এগুলো তুলবেই, তাই না? এগুলো তো তুলে এই সেলফি তোলার লোককে আগে ঠিক করে রাখেন কোথাও গেলে। তখন কি যে বলেন আমি আমার কথাই আপনারা বলছেন। আমাকে নিয়ে তো কম হয় না, তাই না? তারপর না না ওদের সেলফি কাছে তো তোলার আছে। জন্য আশপাশে রাশাদ আমি ব্যাপারটা এইভাবে বলতে চাই। আরো একজন দর্শক অপেক্ষা করছেন, আপনি আপাতত মুক্তি পেলেন। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম আলমগীর, ময়মনসিংহ সদরের পোলামি, বুঝছেন? জি জি বিগত আপনার এই যে এই নির্বাচনে আমি ঢাবি নির্বাচনে ভোটে অ্যাটেন্ড হয়েছি, বুঝছেন? জি আমি আপনার ঘরে একটা সাংবাদিকও দেখি নাই আমাদের কেন্দ্রের মধ্যে। এটা আপনার নির্বাচন আছে, আশা করি ভালো হবে। কোন 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 ওই কেন্দ্রের- ময়মনসিংহে বলছেন। আচ্ছা ঠিক আছে, জি এটা আমি যদি প্রথমে কথা আমার মনে হয় যে না, আপনি তো নির্বাচন না করেছেন। না জি। শাহরিয়ার আর ওমর ভাই যে আগের দর্শক বলছিল নীলফামারীর কথা, শাহরিয়ার ওমর ভাই যে মান উন্নয়নের একটা ট্যুর করেন, আমার মনে হয় নীলফামারীতে তাদের একটা মান উন্নয়ন ট্যুর করা উচিত। এই দর্শক এলে কথা ঠিক আছে, মানে আপনি যদি দর্শকের এটা কি বরিশাল সিটি ইলেকশনের কথা আর ময়মনসিংহ সিটি ময়মনসিংহ ইলেকশনের জাতীয় কথা? নির্বাচনের কথা বলছে। জাতীয় নির্বাচনের কথা। আমি উনি ওনার কেন্দ্রের কথা বলেছেন, মানে উনি প্রত্যেকটা ওনার কেন্দ্রে নির্বাচনের তো আমাদের কেন্দ্রে বলছে। এখন এখানে 48 ওমর ভাই হাজার কেন্দ্র ছিল, সব এখন কেন্দ্রে তো আসলে রিপোর্টার এখন উপস্থিত হলো করা সম্ভব আমাদের নয়। ময়মনসিংহে আমরা সারা দিন ব্যাপী আমাদের কাভারেজ চলছে। উনি যখন চেয়েছেন হয়তো ওই কেন্দ্রে আমরা জানি এতগুলো কেন্দ্রে এত রিপোর্টার তো রাখা সম্ভব না। মানে 48,000 ভোট কেন্দ্রে তো আর সম্ভব রিপোর্টার না। না। এমন হতে পারে ওই কেন্দ্রে কোনো ঘটনাই ঘটে না। হ্যাঁ, যদি বড় ধরনের কোনো ঘটনা ঘটতো Like নিশ্চয়ই আমরা সেখানে যাওয়ার সবার আগে যাওয়ার চেষ্টা করতাম। করবো, এখন right. ভোটের দিনে আমরা কোনো ইভেন্টই বা কোনো ঘটনাই আমরা মিস করি না। এখন আমাদের রিপোর্টার উনি হয়তো এই কেন্দ্রে আশা ছিলেন যে এই কেন্দ্রে আসবে, কিন্তু আমাদের রিপোর্টার হয়তো অন্য কোনো ঘটনা সেখানে চলে গেছে। ওনার একটা আক্ষেপ এটা, কিন্তু একইভাবে আবারও সেই কথাই বলতে হয় আসলে মানে Right. দর্শকের যে চাহিদা, মানে right. সময় টিভির স্ক্রিনে কেন এটা আসলো না। আমি সবসময় সময় টিভির উপস্থিতি সেই বিষয়টা আসলে ওমর ভাই, এখানে ওর ভাই আমি একটা শাহরিয়ার, এইখানে আমরা হয়তো এই জিনিসটা বলতে পারি যে আসলে আমাদের তো ফিজিক্যালি আসলে সব জায়গায় তো যাওয়া সম্ভব নয়, কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করি। আরেকটা বিষয় হচ্ছে এই যে দর্শকরা যারা বলছেন, নীলফামারী থেকে বলেছেন কিংবা এখন ময়মনসিংহ থেকে বলছেন, ওনাদের যে আকাঙ্ক্ষাটা, ওনাদের যে প্রত্যাশাটা, এটাকে আমরা শ্রদ্ধা করি, এটাকে আমরা খুবই কি বলে যে মাথা নত চিত্তে গ্রহণ করি যে আপনারা আমাদের কাছে এটা প্রত্যাশা করেন, এবং আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের প্রত্যাশা পূরণ করার জন্য। মাঝে মাঝে হয় চায়ের দোকানে আমরা যখন চায়ের দোকানে আড্ডা দেই, তো ঘটনা ঘটলে বলে সময় টিভিটা ছাড়ো। মানে সবাই খুবই প্রত্যাশা করে যে সময় টেলিভিশন সবার আগে লাইভ দেবে, সবার আগে নিউজ দিবে। মানে না দিলে তখন মনে হয় কেন ওরা দিল না, ওরা অপেক্ষা করে সময় টিভি। আমি একটু বুলবুল রেজা আপনার কাছে আসতে চাই। আপনার যেই গল্প বোনার যে আপনার যে গল্প সময় টিভিতে, সেইটা আমি একটু জানতে চাই। অনেকেই আমরা অনেক ব্রডলি বলছি অনেক কথা, আপনার যে গল্প কোনটা ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে একটু। ওমর ভাই আপনাকে ধন্যবাদ। এখানে যারা আমার সহকর্মী আছেন, এখানে কিন্তু আমি যদি এই স্টেশনের কথা বলি, আমি সবচেয়ে নবীন, যেহেতু আমি অন্য একটা স্টেশনে কাজ করেছি। এখানে এই 14 বছরে পদার্পণ সময় টিভি, এখানে আমার মাত্র 3.5 বছরের অভিজ্ঞতা, কিন্তু অভিজ্ঞতাটা কিন্তু বহুমাত্রিক। আমি যদি এই নিউজ রুমের অভিজ্ঞতার কথা বলি, সেটি যেমন একরকম, আমার বিটের অভিজ্ঞতা যদি বলি সেটি অন্যরকম। আপনি বা রুমেল ভাই কিন্তু এই বিষয়গুলো জানেন, যেহেতু আমরা একই বিটে কাজ করতাম, আপনারা একসময় কাজ করতেন। তো আমার মনে হয় একজন রিপোর্টার হিসেবে আমার সবচেয়ে বড় সফলতার যেটি জায়গা, যদি আমরা এই রিসেন্ট সময়ে আমরা হিসেব করি, যে আমরা অনেকগুলো প্রতিবেদন, অনিয়মের বিরুদ্ধে আমরা অনেকগুলো প্রতিবেদন করেছি। শুধু এই সময়টিতে না, এর আগেও প্রতিনিয়তই প্রতি মাসেই কিন্তু কোনো না কোনো প্রতিবেদন থাকে। সেক্ষেত্রে সেই অনিয়মের বিরুদ্ধে যখন যথাযথ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়, সেটি কিন্তু একজন রিপোর্টারের জন্য, ওই স্টেশনের জন্য সবচেয়ে বড় পাওয়া। এবং এটি এই সময় টেলিভিশনের ক্ষেত্রে যেমনটি হয়, আমার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমি যদি বলি, সেটি আসলে আমি যেহেতু অন্য একটি স্টেশনে কাজ করেছি, আপনারা এখানে অনেকেই কাজ করেছেন, এই স্টেশনের ক্ষেত্রে যেমনটা আমি দেখেছি যে তাৎক্ষণিক একটি ব্যবস্থা নেওয়া, সেটি অন্য জায়গায় তেমনটি লক্ষ্য করিনি। আবার এই লোপাপু যেটি প্রথমে বলছিলেন যে একদম প্রান্তিক জায়গায়, এখানে আমি একটি উদাহরণ দিয়ে শেষ করতে চাই। সেটি হচ্ছে, আমি এর আগের স্টেশনে
নির্বাচন কেন্দ্রিক একটি কাজ করতে সারা বাংলাদেশের অন্তত 180টি আসনে গিয়েছিলাম। সেখানে আমার এই টেলিভিশনের চ্যানেলটি পরিবর্তন করতে হয়েছে, যেহেতু আমি ওই স্টেশনের হয়ে এসেছি যে আপনারা অন্তত এই চ্যানেলটি দেখেন। আমি যেই চ্যানেলটি দেখছিলাম সেখানে সময় টেলিভিশন দেখছিলাম। এটি কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি বলছিলাম। সুতরাং এই যে সময় টেলিভিশন প্রান্তিক জায়গায় পৌঁছে যাওয়া, বা আমি একজন প্রতিবেদক হিসেবে আমার রিপোর্ট নিয়ে আলোচনা হওয়া, সমালোচনা হওয়া বা ফিডব্যাকটা যেরকম পাওয়া যায় সেটা, এটি কিন্তু একজন রিপোর্টারের জন্য এবং স্টেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। চ্যানেলটি চেঞ্জ করতে বলেছিলেন, আপনার প্রোগ্রাম যখন শেষ হয়ে গেল তখন কি আবার বলেছিলেন যে আগের চ্যানেল না, সেটি হয়তো বলিনি, হয়তো না, সেটি বলার প্রয়োজনও বোধ করিনি, কারণ ছিলাম না সেখানে। ঠিক আছে, যে আপাতত এই চ্যানেলটা দেখে। আপনাকে ধন্যবাদ। একদমই আমি যেতে চাচ্ছি আমাদের রিপোর্টার দেবাশিস রায় আপনার কাছে। মানে আপনি মানে ভিভিআইপি বিট কাভার করেন, সেই জায়গা থেকে মানে কতটা চাপ অনুভব করেন, মানে কতটুকু বলা যাবে কতটুকু বলা যাবে না, নাকি এটা আপনি অনেকটাই আত্মস্থ করে ফেলেছেন, মানে বা সাধারণ মানুষের যে চাহিদা জনস্বার্থ সেইটা আপনি কতটা বলতে পারেন? ওমর ভাই ধন্যবাদ। আসলে এখানে আমরা যারা সহকর্মী ক্যামেরার সামনে পেছনে কাজ করি বা সবাই সাংবাদিক মাত্রই সবাই আসলে চাপেই থাকি। এখানে আলাদাভাবে চাপের কিছু নাই, কেননা কাজটাই চাপের। এবং শাহরিয়ার যেটি বললো যে আসলে যখন যেটি ঘটে তখন আফজালও বলল একই কথা। আমরা প্রত্যেকটা বিটেই প্রত্যেকটা খবরই যেভাবে আসলে ট্রিট করি, প্রত্যেকটা কাজেই আসলে চাপের। না, চাপ বলতে যেটা বোঝাচ্ছি যে মানে ধরুন অন্য একটা রিপোর্টের একটা ভুল আর একটা হচ্ছে ভিভিআইপি একটা ইভেন্ট কভার করার পরে সেখানে একটা ভুল, সেটা তো আর মানে সমানভাবে নিঃসন্দেহে মানুষ মানে ভিভিআইপি ইভেন্টগুলো বা যে নিউজগুলো আমরা প্রচার করি, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বা বিদেশি অতিথি যারা এই সমমর্যাদার আসেন, সেক্ষেত্রে তাদের সংবাদগুলো আসলে যেহেতু অনেক বড় বড় জায়গায় এগুলো অনেক বড় বড় চোখ নিয়ে দেখা হয়, সেক্ষেত্রে দায়িত্বটাও একটু বেশি থাকে। এবং আপনাকে আরেকটা বিষয় চাপ থাকে হয়তো বা চাপ, সেটা হচ্ছে যে প্রতিটা সেকেন্ডের সঙ্গে পাল্লা দিতে হয় আপনাকে। হ্যাঁ, নিশ্চয়ই। সেই সময়টা আসলে অন্যান্য সাংবাদিকদের ক্ষেত্রেও যেটা ঘটে, এই ভিভিআইপি বিটে সেটি একটু বেশি ঘটে, কেননা অন্যান্য বিটে যেমনটি ঘটে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এনারা থাকেন না। যিনি থাকেন তিনি সরকার প্রধান না, রাষ্ট্রপ্রধান না, তাকে রিকোয়েস্ট করা যায়। কিন্তু প্রধানমন্ত্রীর কোনো ইভেন্টে প্রধানমন্ত্রী যদি কোনো কিছু উদ্বোধন করেন, পায়রাটা 2 বার ওড়ান না, আমাকে একবারেই সেটি ক্যাপচার করতে হয়, একবারেই দেখে নিতে হয় উনি কি করলো। উনি বেলুনটা 2 বার ওড়ান না, নিঃসন্দেহে। এবং তারাই আসলে মূল চিত্রটা ধারণ করেন, পরবর্তীতে যে চিত্রটা দেখে আসলে আমরা প্রতিবেদন করি। তবে আপনি যেটি বলছিলেন যে কোনো চাপ বোধ করি কিনা, সঠিক বলছি না, ভুল বলছি কিনা, আসলে এটি এক ধরনের বলা যায় যে আত্মবিশ্বাস। আমরা সময়ে যে চর্চাটা করি অ্যাকিউরেট তথ্য দেওয়ার, সেটি আসলে নির্দিষ্ট সময়ের ভিতরেই দেওয়ার চেষ্টা করি। ব্যক্তিগত প্রস্তুতিরও একটা বিষয় আছে, আমি প্রস্তুতির বিষয় নিশ্চয়ই থাকে, সবাইকেই সেটি নিতে হয়, সব পেশাতেই। সাংবাদিকদের ক্ষেত্রে বা ভিভিআইপি বিটের ক্ষেত্রে সেটি আসলে একটু ভিন্ন মাত্রার, কেননা দেবাশিস রায় আপনাকে ধন্যবাদ। আমরা আরো একজন দর্শক অপেক্ষা করছেন, তার প্রশ্নটা নিয়ে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যালো, সালাম আলাইকুম। জি, আমি রাজশাহী থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আপনাদের 13 বছরের পদার্পণে আপনাদেরকে অভিনন্দন জানাই। তো বিষয় হচ্ছে, আপনারা যে 1 ঘন্টার বুলেটিন দেন, ওখানে দেখা যায় যে 15 থেকে 20 মিনিট বিরতিতে ব্যাক করে। এমনও দেখা যায় যে আপনার বিজ্ঞাপন বিরতিতে থেকে আসলেন, আবার একটা নিউজ দেখানোর পর আবার বিজ্ঞাপন বিরতিতে চলে গেলেন। এটা একটু আমার মনে হয় যে কমানো উচিত বা কমালে ভালো হয় আর কি। জি দর্শক, আপনাকে ধন্যবাদ। লোপা আহমেদ যদি এই বিষয়টা বলতেন। দর্শক যেটা বলেছেন সেটা আসলে অস্বীকার করার সুযোগ নেই। তবে দর্শকরা আসলে, অনেক দর্শকই আমার মনে হয় জানেন না যে আসলে টেলিভিশন চ্যানেলগুলো যে চলে এটার ইনকাম কোথায়, বা আমরা আসলে আমাদের রুজির জায়গাটা কোত্থেকে আসে। হ্যাঁ, আমরা খেয়ে পরে বাঁচি কিভাবে, মানে সবাই খালি দেখেন, মানে অন্যান্য অনেক প্রতিষ্ঠানের বেতনটা কিভাবে হয় সেটা আসলে বিষয় না, কারণ হচ্ছে আমরা যে এত প্রযুক্তির কথা বলছি, জি জি এত ইনভেস্টমেন্টের কথা বলছি, সেটাই মানে আমি বলছি যে টেলিভিশন ছাড়া, গণমাধ্যম ছাড়া অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো আছে, দেখা যায় যে সাধারণ মানুষের ভিতরে ওই ধারণাটা ক্লিয়ার যে হ্যাঁ তাদের বেতন কিভাবে হচ্ছে, কোথা থেকে আসছে। কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে বা গণমাধ্যমের ক্ষেত্রে এটা সবসময় আমার অভিজ্ঞতা যে সাধারণ মানুষের কাছে বিষয়টা ক্লিয়ার না। তো ওটা আমাদের রুজির জায়গা, এই জন্য আমাদেরকে ওই জায়গাটাতে
কিছু কিছু সময় স্যাক্রিফাইস করতে হয়, তবে আমি দর্শককে বলবো যে আসলে বছরের পুরো 12টা মাসই যে এমন যায় বিষয়টা কিন্তু এমন না। তারপরে উনি এটাও তো যে সত্য, সময়ের একটা কথা ব্রেকিং বলছেন- ইভেন্ট ঘটলে আমরা ঘন্টার পর ঘন্টা সেই ঘটনাটা আমরা দেখাই, Right, right. রিয়েল টাইম দেখাই, তখন আমরা এরকম বিজ্ঞাপনের হিসেব নিকেশ আমরা যাই না। আমরা একদমই করি না। এবং আমার মনে হয় সময় টেলিভিশন, বাংলাদেশে যতগুলো টেলিভিশন চ্যানেল আছে এর মধ্যে সময় টেলিভিশনে শুধু ব্রেক ইভেন্টের ক্ষেত্রে এই হিসাবটা একদমই করে না, এবং আমাদের এটা আমি কিন্তু দাবি নিয়ে বলতে আমাদের পারি। কিন্তু দুপুর 2টার বুলেটিন এবং বিকেল 5টার 5টার বুলেটিন বিজ্ঞাপন break ফ্রি, free। বিজ্ঞাপন ফ্রি। আমার মনে হয় যে রাজশাহীর যে দর্শকটা প্রশ্ন করেছেন, গ্রামের জনগোষ্ঠীর মাঝে বড় একটি অংশের মধ্যে এই একটা ধারণা আছে যে একটা নিউজ দিলে মানে যিনি নিউজটা দিচ্ছেন, মানে যেই ঘটনার নিউজ, হয়তো তার কাছ থেকে টাকা নিয়ে নিউজটা করে সাংবাদিকরা। আর সেই চিন্তা থেকেই হয়তো এই একটা রাজশাহীর লোকজনের এরকম ধারণা, একটা ধারণা আসছে। না, না, এটা শুধুমাত্র রাজশাহী না, এটা আসলে সব- সময় টিভি যেভাবে মেনটেন করে অন্যান্য অনেক জায়গায়। ব্রেকের ব্যাপারে আমি একটু ছোট্ট একটু ইনসার্ট করি, সেটা জি, হচ্ছে যে একদমই। আমাদের একটা বুলেটিন ইউটিউব চ্যানেল আছে, যেটা যে কোনো একটা বুলেটিন শেষ হয়ে যাওয়ার আধা ঘন্টার ভিতরে আমরা বুলেটিনটা ব্রেক ফ্রি আপলোড করে দিই। কোনো দর্শক যদি এটা বিরক্ত ফিল করে, সে কিন্তু আধা ঘন্টার পরে ঠিক সেম বুলেটিনটা দেখে নিতে পারে আমাদের বুলেটিন। যে আমরা আবারও একটু চট্টগ্রামে যেতে চাই। কমলদা, আমি আপনাকে বলি, আমরা যেটা বলে থাকি যে অন্যান্য যে টেলিভিশন বা চ্যানেলে সেখানে হচ্ছে যে রিপোর্টাররা আগে সেলিব্রিটি হয়ে যায়, তারপরে হচ্ছে চ্যানেলটা পরে হয়তো লোকজন চেনে, কিন্তু সময় টিভি আগে সেলিব্রিটি হয়েছে, পরে হচ্ছে অনেককে চেনে। কিন্তু কমলদা, আমি আপনাকে জানতে চাই, মানে আমরা যত জায়গাতেই যাই সেখানেই এই চট্টগ্রামের কমল দে আছে না, কমল দে ওনার কি অবস্থা আমাদেরকে বলতে জিজ্ঞেস করে। মানে 13 বছরের আগের কমল দে আর এখন 13 বছরের মানে পরের কমল দে, মানে আপনার জীবনকে সময় টিভি আসলে কতটা পরিবর্তন করে দিয়েছে? আমার জীবনের পরিবর্তন বলতে আমি সময় টিভি আমার ধ্যান জ্ঞান, আমি আর অন্য কিছু বুঝতে চাই না। কারণ আমাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সাধারণ মানুষ মনে করে কমল দেখে দিলে নিউজটা হবে। আমি একটা ছোট্ট একটু উদাহরণ দিন। যেদিন 12ই মার্চ প্রথম যখন সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছে MV আবদুল্লাহ, সেই আবদুল্লাহ জাহাজের নাবিকরা বলেছে এটা সময় টিভিকে দিয়ে কভার করানো উচিত, তারাই কিন্তু ভারত মহাসাগর থেকে প্রথম ভিডিও ক্লিপটা আমাদের কাছে পাঠিয়েছে। অনেক মানে এটা কল্পনা করা যাবে না, সেটা আমরা ব্রেক করলাম। সর্বশেষ যে ফুটেজ, টাকা ফেলার ফুটেজ, সেটাও সময় টিভিতে, এবং তারা চেয়েছে। আমি যখন নাবিকদের বাসায় বাসায় গিয়েছি, সোমালিয়া থেকে নাবিকরা জানতে চেয়েছে কমল দে বাসায় আসছে কিনা বা তাদের সাথে আমরা কথা বলেছি কিনা। এমনকি আমি এক নাবিকের বাসায় আমি অবাক হয়েছি, সেই নাবিক তার স্ত্রীকে বলেছে, কেন কমল দেখে তুমি চা খাওয়ানি? কমল দে এত কষ্ট করে আমাদের বাসায় আসছে, আমাদের খবরটা তুলে ধরছে, তাকে চা খাওয়ালো না কেন? অর্থাৎ এটা কল্পনা করা যাবে না যে আসলে কতটা সোমালিয়ান জলদস্যুদের কবলে থেকে তারা প্রতিটা নিউজ সময় টিভির নিউজ দেখেছে, তাদের অবস্থানটা কি তারা আমাদের চোখ দিয়ে দেখছে, তারা দুঃসবোধ অবস্থায় আছে। কিন্তু কি সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, জাহাজ মালিক কি সিদ্ধান্ত নিচ্ছে বা কি অবস্থা, এই যে 23 নাবিক কিন্তু খবর পেয়েছে সময় টিভির মাধ্যমে। এটা একদম আমি খুব গর্ব করে বলি, কারণ সেটা হচ্ছে একটা অবস্থান সময় টিভি গড়ে তুলতে পেরেছে। না হলে সে ভারত মহাসাগর থেকে সে ক্লিপটা পাঠাতো না, এবং মুক্ত হওয়ার পরও সে ক্লিপ পাঠাচ্ছে, তারা কি করতেছে আমাদের, কারণ তারা সেটা জানতে চায়। এখন তারা দেশবাসীকে জানাতে চায় তারা মুক্ত হয়ে ফিরে আসছে। তাই বলি সময় টিভি হচ্ছে আমার কাছে অন্যরকম। আমি দিন রাত 24 ঘন্টা, আমি রাতের পর রাত এই অফিসে কাটাই শুধুমাত্র নিউজটা যেন আমার দর্শক দেখতে পারে। আমি সেটা নিয়ে কিন্তু পররাষ্ট্র সচিবকেও বলেছিলাম, যে তথ্য আমি পেয়েছি আমার দায়িত্ব ছিল সে তথ্য দেশবাসীকে জানানো, সে তথ্য আমি জানিয়েছি। আমি আমার জায়গায় কারেক্ট এখন পর্যন্ত বলি, আমি নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি, এবং সেটা যতটা বাজুক, অর্থাৎ দিন রাত 24 ঘন্টা আমি চেষ্টা করব আমার দর্শক যেন নির্ভুল তথ্যটা পায় এবং সময় টিভি থেকে পায়, কারণ শেষ দর্শক আমার কাছ থেকে সেটা আশা করছে। জি কমলদা, আপনাকে ধন্যবাদ। আপনার উপর আপনার মতো আরও অনেক রিপোর্টার সবার উপর আস্থা, এবং সেই আস্থাটাই আবার সময় টিভির সম্মিলিত আস্থা, এবং আস্থাটাই হচ্ছে আমাদের যেই মানে মূল পুঁজি, দর্শকের আস্থাটাই সেই মূল পুঁজি। একদমই শেষের দিকে আছি আমি। রূপা আহমেদ, আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে এখন তো মানে টেলিভিশনের ক্যামেরা পৌঁছার আগে লোকজনের হাতে মোবাইল, সেই সংবাদ উঠে যাচ্ছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে সময় টিভি আসলে কি করছে, সেটা যদি একটু আমাদের এটা আমি আমাদের গত বছর প্রতিষ্ঠাবার্ষিকীতেও বলেছিলাম যে এখন আসলে আগের চেয়ে চ্যালেঞ্জ অনেক বেশি, যেহেতু সবার হাতে মোবাইল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো খবর খুব দ্রুত চাউর হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে গণমাধ্যম তো সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো যে কোনো নিউজ পেলেই দিয়ে দিতে পারে না, আমাদের বস্তুনিষ্ঠ তার জায়গাটা ধরে রাখতে হয়। সেই জায়গা থেকে আমাদের
মানে কি বলবো, আমাদের মেইন যেটা চাবিকাঠি সেটা হচ্ছে গতি। জি, গতি দিয়েই আমরা সেটাই করছি। আমরা যদি সেলিম ভাই যদি একটু বলেন যে একদমই সংক্ষেপে, মানে মানুষ তো রিয়েল টাইম এখন দেখতে চায়, এবং আমাদের তো বুলেটিনের জন্য অপেক্ষা করার কি আমাদের আর দরকার আছে? আমাদের তো অনেকগুলো প্ল্যাটফর্ম। যে কোনো আমরা এটার নাম দিছি ইন্টিগ্রেটেড নিউজ রুম সিস্টেম। তো এটা হচ্ছে যে নিউজ আসা মাত্র সেই নিউজটা ওই মুহূর্তে কোন প্ল্যাটফর্মটা রেডি আছে সেই প্ল্যাটফর্মে নিউজটা দেবে। আমরা কোনো দিক দিয়ে চাই না যে দর্শক নিউজটা মিস করুক অথবা সবার পেছনে আমরা যাই, সেটা জানি আমরা সবসময় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, আমরা যেটা ইউজ করি মাল্টিপল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, যেটা যে একটা নিউজ আসা মানে হচ্ছে আমার মাল্টিপল প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ। স্টেজে থাকছে সেই স্টেজে আসলে কোন প্ল্যাটফর্মের জন্য এটা পারফেক্ট সেটা হিসাব করে আমরা সেই কোন প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে দিলে সবার আগে ধরানো যাবে সেটাই আমরা মাথায় রেখে করি। আমরা সবসময়ই আমাদের, যেটি লোপা আহমেদ যেটি বলছিলেন যে গতিই হচ্ছে আমাদের প্রথম স্লোগান ছিল, এবং সময়ের প্রয়োজনে আমরা সময় এবং সেটিকে মাথায় রেখে এবং সেই স্লোগানকে মাথায় রেখে আমরা আপনাদের আস্থা, দর্শকের আস্থাকে পুঁজি করে সময় টিভি এগিয়ে যাচ্ছে, এবং আগামী সামনের দিনগুলোতেও আপনাদের আস্থা এবং ভালোবাসাকে পুঁজি করে সময় টিভি এগিয়ে যাবে, এবং আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এই প্রত্যাশা রেখেই আজকের সম্পাদক বিশেষ করছি।